শুধু জেনে রেখো আজকে রাতটুকু আমি এখানে থাকতে এসেছি। শোনা, আমি বাঁচার জন্য এখানে ঢুকেছি। আমার যদি বাঁচতে পারো তাহলে জীবন যুদ্ধে পরাজিত এই অভাগা মানুষটা বেওয়ারিশ লাশের কথা উঠে থাকতো। শুনবে তুমি সেই কথা, আমার জীবন যন্ত্রণার সেই কর্মকাঠি। হ্যাঁ হ্যাঁ আমি শুনবে তোমাকে দেখে বাচ্চা টাকা বলো তো, বলো কি হয়েছে। তাহলে শোনো, আমার নাম রাহুল গান্ধী, কোটিপতি বাবার একমাত্র সন্তান আমি। ওনার উপর একটা অজ্ঞাত কারণে আমার বাবা বিদেশে যার নিরুদ্দেশ হয়ে যায়, তাতে আমার জীবনে কোনো ফাটা পড়েনি। মা আমার উচ্চ শিক্ষায় শিক্ষিত করে ফিরেতে পাঠান। সবসময় আমার বোধ করে থাকতো এই গ্রামে, আমার গ্রামের মেয়ে কাপড়ের দিকে। সেই কাপড়কে দিয়েই শুরু করলাম আমার জীবনের করুণ কাহিনী। কৃষ্ণচূড়া গাছের তলায় আমি তার জন্য অপেক্ষা করছি। সে যদি আমার চিন্তা না পারে তাই তো তার ছবি আমি সঙ্গে করে এনেছি। তাই সে তাকে আমি বলবো আর কত রাত
বলেছো, তবে আমি জেসে পাগল নই, একেবারে প্রেম পাগল। তুমি চাইলে আমি তোমার কি বললেন কি বললেন আপনি? আরে না, আমি তেমন কিছু বলিনি। আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি তুমি এই কৃষ্ণচূড়ার তলায় একাই চক্কর করে চলেছো, যেন মনে হচ্ছে বিনোদিনী রায় কৃষ্ণের অপেক্ষায় ভ্রমণ করছে। ঠিক বলেছেন। বিয়ে থেকে বাড়ি ফিরছে, তাই তো তার জন্য এই কৃষ্ণচূড়ার শাখায় বসে আমি অপেক্ষা করছি। তা আমার কৃষ্ণটি কে? সময় হলেই সেটা জানতে পারবেন। কিন্তু আমি যে আর এক মুহূর্ত অপেক্ষা করতে চাই না সুন্দরী। আজ তোমার কৃষ্ণ হয়ে আমি তোমায় নিয়ে রাসলীলায় মেতে উঠবো। কি বললেন আপনি? তুমি রায় হয়ে ধরা দাও আমার বাবু বলে, আমি কৃষ্ণ হয়ে বস্ত্র ধরো তোমায় সরল করবি। তোমায় হিত মাঝারে রাখবো, ছেড়ে দেবো না। তোমায় হিত মাঝারে রাখবো, ছেড়ে দেবো না। ভক্ত মাঝে রাখবো, ছেড়ে দেবো না। হিত মাঝে রাখবো, ছেড়ে দেবো না। ছেড়ে দেবো না। তোমার মতো সোনার গড়ি ছেড়ে দিলে আর তো পাবো না। না, আর তো পাবো না। এই বিলাপ ডায়মন্ড কৌশি দপ্তর গাড়ি চড়। তবে আজ আমি স্বীকার করবো না, আমার কামনায় কষায় খানায় ঢোকে আমি কেটে কুচি কুচি করে চেটে উপভোগ করবো। গায়ের মাটিতে দাঁড়িয়ে গায়ের মেয়েকে স্পর্শ করার পর সাহস হয় কি করে? ওকে ছেড়ে দাও, নইলে তোমার পিঠের চাপ রাখতে দেবো। খবরদার আমার শিকারে ভাগ হতে চাইলে তোকে আমি এই শিখে গেলেন কেন? আপনার বোধহয় জানে প্রতিহিংসার চেয়ে প্রতিবাদের হাতটাও অনেক বেশি লম্বা। আরে আপনি ঠিকই বলেছেন, আমি তো সেই কাজটাই করছিলাম। আমি তো আজকে প্রতিবাদটাই তো করছিলাম। আপনি প্রতিবাদ করছিলেন? তবে আর বলছি কি, আরে আমি আপনাকে ওয়েলকাম জানানোর জন্য এই পথ দিয়ে যাচ্ছিলাম। এই মেয়েটি হঠাৎ আমার পথ আগলে বলে বিভিন্ন রকম অস্বীকৃতি করতে হলো। ওই ওই যে যেমন জানেন না, ওই লাইনের মেয়েগুলো যেমন করে আর কি। আর কারো কথা উচ্চারণ করে তোমার চামড়া তুলে নেব। আর আপনি যদি আমার ম্যানেজার না হতেন, এক্ষুনি আপনাকে আমি এখান থেকে বের করে দিতাম। সরি, এক্সট্রিমলি সরি। আমার কাছে সরি যাওয়ার কোনো দরকার নেই। যাকে অসম্মান করার জন্য হাত বাড়িয়েছেন তাকে বোন বলে ক্ষমা চেয়ে নিন। কি হলো? যান। আমার ক্ষমা করো বোন, আমার বড্ড ভুল হয়ে গেছে। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। দেখলেন তো মিস্টার লাহিড়ী, এটাই হলো ব্রাহ্মণদের আদর্শ নারী। শত ব্যথা ভুগে নিয়েও অপরাধীকে ক্ষমা করাই হয়তো আপনি আবার আসতে পারেন। কিন্তু আপনি তো আপনার কাছে গাড়ি নিয়ে এসেছেন, আমি আপনাকে ওয়েলকাম জানানোর জন্য বাড়ির লোক অপেক্ষা করছে। আমি কোনো রাজ্য নয়, কোনো অসুবিধা আপনাকে ওয়েলকাম জানানোর জন্য আপনাকে রাস্তা আসতে হবে। আমি পায়ে হেঁটেই বাড়ি যেতে পারবো। আপনি এখানে আসতে পারেন। ওকে স্যার, আপনি না চাইলেও কিন্তু আপনাকে মোস্ট ওয়েলকাম জানিয়ে অপেক্ষা করবো। শুধু অপেক্ষা নয়, তোমার পরবর্তী শৃঙ্খলার ব্যবস্থা আমি করছি। তবে আমার নাম ব্ল্যাক ডায়মন্ড কৌশিক দত্ত। আমি এতটা বছর গ্রামে কাটালেন, এর মধ্যেই দেখছি গ্রামে অনেক আগাছা তৈরি হয়েছে।
সেই জায়গায় এই আঘাতগুলোকে সমূলে ফেলতে হবে। আপনি আমার অনেক বড় সর্বনাশ হয়ে যেত। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা তুমি এই ভর্তি করে কৃষ্ণচূড়ার তলায় দাঁড়িয়ে কি করছিলে? আমার কাছের মানুষ আজ বিলেত থেকে বাড়ি ফিরছে, তাই তো তার আসার অপেক্ষায় আমি কৃষ্ণচূড়ার শাখায় বসে অপেক্ষা করছিলাম। তা তোমার কাছের মানুষটা কে শুনি? আমার কাছের মানুষ রাহুল দত্ত। এই দেশ থেকে ব্যারিস্টারি পাশ করে আজকে বাড়ি ফিরছে। ওহ মাই গড, সে তো আমারই বন্ধু। সে তো অনেকক্ষণ আগে স্টেশন থেকে গাড়ি করে বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেছে জানাতে হ্যাঁ, তাই তো দেখলাম। সে যে আমাকে বলেছিল। আরে বাবা, 5 বছর আগের দেওয়ার কথা কেউ কি তা মনে রাখে এখন? তাছাড়া সঙ্গে তার বিলেতি মেয়ের বউ ছিল মানে তার মানে আমার রাহুল তার বিয়ে করেছে। হ্যাঁ, তাই তো দেখলাম। আহা, দেখতে যেন একদম ডানা কাটা পড়ি। থামুন আপনি দাদা, আমার রাহুল দা এমন কিছুতেই করতে পারে না। আমাকে ছেড়ে আমার রাহুল দা বিয়ে করতে পারে না, কিছুতেই না। শেষে জানি না তার আশায় আমি যে তার জন্য কতটা দিন ঘুরছি। আরে কি মুশকিল, এতে কাউদার কি আছে? আরে তোমার রাহুল নাই অন্য একজনকে বিয়ে করেছে, আর তুমিও না একটা বিয়ে করে নাও। দাদা, মেয়েরা যে শুধু এক চোখেই মন দেয়, রাহুল দা ছাড়া আর যে আমি কাউকে আমার এই মন দিতে পারবো না। তাই তো আমাদের ভালোবাসার নীরব সাক্ষী ওই কৃষ্ণচূড়ার ওই নালে আমি আমার শাড়ির আঁচল দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আমি আত্মহত্যা করে মরবো। আচ্ছা বোকা মেয়ে তো তুমি, মরবে কেন? আরে তুমিও নয় বিয়ে করে নাও, আর তুমি চাইলে আমি তোমার বিয়ে করে কি নেবো। বললেন আপনি? হ্যাঁ, তখন তোমার সম্মান বাঁচিয়েছি, এখন তোমাকে বাঁচাতে আমি নাই তোমার বিয়ে করে নেবো। এসো এসো আমার সঙ্গে। আর ছেড়ে দিন, ছাড়ুন আপনি, একটু অসুবিধা তোমাদের কিছুতেই ছাড়বো না, ছাড়বো আর কিছুতেই না। তোমারই মরণে মরিয়াছি প্রিয়া, মরণে আমার কিসের ভয়? আমি ধন্য কৃতার্থ হব যদি তোমার হাতে মরণ কে? হয়। কে তুমি? এতকাল প্রতীক্ষা করে তুমি তোমার রাহুলদাকে চিনতে পারবে না কাকা। রাহুল দা, তুমি? সত্যি কেমন করেছিল? বিদেশে গিয়ে তুমি অনেকখানি পাল্টে গেছো। তাই তো তোমাকে চিনতে আমার এত ভুল হয়ে গেছে রাহুল। তুমিও তো অনেক সুন্দর হয়েছো কাকু। সত্যি আমার ভুল হয়ে গেছে। এখন ভুল আর কখনো হবে না রাহুল দা। সত্যি হবে না তো? তাহলে তুমি আমায় কথা দাও। কথা দিলাম, এমন নীরব ভাবনা আর কখনো আমি ভাববো না রাহুল দা, কখনো না। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমার।
কমটা আমি খেয়েছি। তবু বিবেক বলে একটা কথা আছে স্যার, যার নিমক খেয়েছি তার সাথে নিমক আমি করতে পারি? ঈশ্বরকে আমি মাফ করতে পারি বলুন সেটা। তাই ইচ্ছে করে আজ আমি আপনার কারবারে কেরোসিন ঢেলে দিলাম। আপনি যে 5 লাখ পাচার করেছেন সেটা না খান। পাগলের মতো কথা বলছো। ব্যাপারটা প্রমাণ হয়ে গেলে তুমি আমি দুজনেই বেঁচে যাবো। তাই বলছি এবার বন্ধ করো। না স্যার, আজ আমি চেপে রাখতে পারবো না। আজ আমি সব সত্যি কথা বলবো। সব সত্যি মানে দুঃখের কথা কি বলবো মাসিমা, আপনি 15 বছর ধরে আপনার স্বামীর যে খুনের কথা জেনেছেন সেটা সম্পূর্ণ মিথ্যে। আপনার স্বামীকে প্রথমে কিডন্যাপ করে তারপর খুন করে দেওয়া হয়। এগুলো বিশ্বাস করে না, তুমি মিথ্যা বলছো, মিথ্যা। মিথ্যে নয় মাসিমা, আমার কাছে সম্পূর্ণ ভিডিও ক্লিপ আছে। আপনার স্বামীকে প্রথমে কিডন্যাপ করা হয়, তারপর তাকে খুন করে গুম করে দেওয়া হয়। না! তুই চুপ করো, চুপ করো। তোমার কথা আমি সহ্য করতে পারছি না। এখনো হয়ে গেছে এইসব ফাঁস করে তুমি কি আমায় ফাঁসিতে চড়াতে চাও? এবার এসব বন্ধ করো। পারবো না স্যার, আজ আমাদের বাস্ট হয়ে গেছে। তাই আজ আমাদের সবচেয়ে বড় কথা বলেছে। এতদিন তোমরা এই কথাটা চেপে রেখেছিলে। তার দেওয়ার শাখা সিঁদুর পরে 15টা বছর আমি তার আসার অপেক্ষায় বল করছি। সব আশা তোমরা শেষ করে দিলে, তার দেওয়ার শাখা সিঁদুর পরে আমি তার আত্মার অমঙ্গল করবো না। এগো, তুমি দেওয়ার শাখা শক্ত আছে এবার বলো, কে আমার স্বামীকে খুন করেছে? দেখছে বৌদি, দাদার ঘরে কোনো ঘটনাই ঘটেনি। এই ম্যানেজার কেন জানি না মিথ্যে খুনের কথা বলে তোমাকে বিভ্রান্ত। তুমি চুপ করো। সব কথা ম্যানেজার মুখে শুনতে চাই। বলো ম্যানেজার, কে আমার স্বামীকে খুন করেছে? আর সেই খুনের কি প্রমাণ আছে তোমার কাছে? খুনের পুরো ভিডিও ক্লিপ আমার কাছে আছে। সেটা দেখলে আমি সহ্য করতে পারবেন তো? মানেটা হয়ে যাবে না তো? কত কষ্ট করে, কত নির্মম ভাবে তাকে হত্যা করা হয়। না, ম্যানেজার। হ্যাঁ, প্রথমে জীবন্ত অবস্থায় তার চোখ তুলে নেওয়া হয়। হ্যাঁ, বুক বুক করছে না তো? তারপর ওই ধারালো ছুরি দিয়ে তার জিভটাকে কেটে নেওয়া হয়। এই, মাথা ঘুরছে না তো? আপনার লোক লোক হয়ে যাবে না তো মাসিমা? সব শেষে তাদের হাত পাগুলো কেটে টুকরো টুকরো করে খুন করে ফেলে দেয়। এবার তোমাকে আমি খুন করবো না। আরে তারা দেখছেন না মানুষটা কেমন অসহায় হয়ে গেছে। আপনি একটা বসুন, আপনি একটা বসুন, আপনার গা হাত অনেক কাঁপছে, আপনার কষ্ট হচ্ছে, একটা বসুন। আপনার হয়তো আগে এখন আপনি বসুন, বসুন। থামাও! চুপ হবে না। এই শয়তানকে শাস্তি না দেওয়া পর্যন্ত যেমন করে হোক আমাকে বেঁচে থাকতে হবে। বৌদি তুমি বিশ্বাস করো, চুপ! তোমার সাথে কথা বলতে আমার কান্না হচ্ছে। যে মানুষটা সম্পূর্ণ নিজের হাতে গড়া সম্পত্তি অংশটা তোমার নামে লিখে দিয়েছে, আর তাকে তুমি খুন করে ফেললে তোমাকে আমি পুলিশে দেবো। তার আগে আমাকে প্রমাণ দরকার। কই ম্যানেজার, প্রমাণ দাও। দাও ম্যানেজার, দাও। প্রমাণ দেবো বাসনা, প্রমাণ দেবো। শুধু খুনিকেই ফাঁসে ফেলা না, সেই সঙ্গে ঠেলে দিলাম আমি আপনার কারাগারে বসে। এখানে খুন করে ফেললে। খুনটা না করলে আমার
রাস্তায় খবর ধরে পড়ে গেছে। উনি যদি করবে তাহলে দাদা খুনের ঘটনা ফাঁস করে গেছে। আরে আমি ভেবেছিলাম এই বুড়ি হয়তো তার সামনে খুনের ঘটনা শুনে নিজেই হাত ধরে মরে যাবে। বুড়ির হাত দেখছি বড় শক্ত, সে মরবে কি মারার জন্য শাস্তি এনে চলে এসেছিল। তাই দিলাম ওর কারবারে করে সিঙ্গা ঢেলে যাই দেখি মালটা পুরোপুরি খালাস হয়ে যেতে। কি স্যার এই যে এখনো শ্বাস চলছে? যান স্যার যান যান স্যার, আর দেরি করেন না। অর্ধেক কাজটা আমি সেরে ফেলেছি, আপনি গিয়ে ওর গলাটা টিপে মেমনি বান করে নিশ্চিত করে দেবেন স্যার। যা যা, আর শুভ কাজে দেরি করবেন না স্যার। এই ছবিটাই হবে একদিন আপনার কারাগারে সিন্ধল মৌলস্তর। একদম শেষ। কিন্তু এই রাস্তা নিয়ে কি করবো? কিছু করতে হবে না স্যার, আপনি পুলিশকে ফলো করে দিন, পুলিশ এসে রাস্তা নিয়ে যাবে। এই কি পাগলের মতো কথা বলছো? এই পুলিশ এলে তো আমরাই ফেসে যাবো। কি যে বলেন স্যার, যাত্রা শুরুতে যদি বিলেন ধরা পড়ে যায় তাহলে পাবলিক কি আর বসে থাকবে? কাছে আসুন, আর আগামী বুঝিয়ে বলে ফোন লাগান স্যার। হ্যালো, আমি দত্ত ভিলা থেকে বলছি, এখানে একটা খুন হয়ে গেছে। হ্যালো মা, কাকা, রোহন, আমি এসে গেছি। চলুন স্যার। মাননীয় দর্শক বৃন্দ, নাটকের পরবর্তী অংশ বিরতির পর। মা, মা তুমি কোথায় মা? আমার নৌকা ফিরে এসেছে মা। তোমার সফল করতে তোমার কাকার ফিরে থেকে ফিরে এসেছে মা। দেখি মা মেঝে শুয়ে আছে। কি হয়েছে? দেখি সর্বাঙ্গে রক্তে ভেসে যাচ্ছে, বুকে ছিল ভিক্ষা অবস্থা। কি হয়েছে মা? কে এমন কাজ করেছে? এই কি করলেন রাহুল বাবু? আপনি আপনার নিজের মা কি খুন করে ফেললেন? আমি খুন করিনি। এ কি এই মাসের বাড়িতে এসে দেখলাম মা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। এই আরে এই ছুটটা মায়ের মাসিমা! এই যে আমার ভাই করা হোক এই ছুটি দিয়ে আমার বন্ধু লাগিয়ে মাকে। না দাদা, আমি খুন করিনি দাদা, তোমরা বিশ্বাস করো। আমি মাকে খুন করিনি। আমি মাকে এসে দেখলাম এইভাবে মেঝেতে শুয়ে আছে, আর এই ছুরিটা মায়ের প্রতি বিদ্ধ। আবার মনে হয় মাকে অন্য কেউ খুন করে পালিয়ে গেছে কাকা। তুমি বিশ্বাস করো কাকা। উনি মিথ্যে বলবেন না। আমি নিজের চোখে দেখেছি রাহুল বাবু তার মাকে খুন করে দিয়েছে। হ্যাঁ স্যার, একটা বিশেষ কারণে ওদের মা ছেলের মধ্যে ঝগড়া হচ্ছে। বিশেষ কারণ বলতে এই রাহুল বাবু বিলেত থেকে ফিরে এসে গ্রামের একটা অশিক্ষিত মেয়েকে ভালোবেসে বিয়ে করার প্রস্তাব দেয়। সেটা শেষ মানে কেন রাখা বলুন? একটা বিলেত ছেলের সঙ্গে কেউ কি গ্রামের অশিক্ষিত মেয়ে নিয়ে যায়? তাতেই মাসুমা রেগে মেয়ে রাহুল বাবুর ক্ষেত্রে মধ্যে বড় হুমকি দেয়। আর তাতে রাহুল বাবু অজ্ঞান হয়ে গিয়ে মাথা জ্ঞান হারিয়ে ফেলে তাকে খুন করে ফেলে। ওই দেখো এখন আবার ছুটে ভাতে আছে। তোমাকে আমি খুন করবো। একটা খুন করে খুন চাইছে, আবার একটা খুন করে চাইছে। বিশ্বাস করুন স্যার, পুরো মিথ্যে বলছে। আমি খুন করিনি।
মেশিন কিনে না করেননি। ও দাদা ওই দাদা এসে শুনলাম কি দাদা হ্যান্ডকাপ কেন কি করেছে দাদা? রাহুল বৌদিকে খুন করেছে। না! দাদা তারা কখন রেডিমেডে ভুল করতে পারে না। আমিও তোমার কথা প্রথমে এই কথা ভেবেছিলাম বাবা, কিন্তু নিজের চোখে না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না। আমন! দাদা এ কি আমি শুনছি? দাদা আমি বিশ্বাস করি না দাদা, তুমি ভুল করতে পারো না। জেঠিমা তুমি একটিবার কথা বলো, জেঠিমা তুমি যদি একটিবার কথা বলো। কেমন করে তাকাবে বাবা? তার ব্যারিস্টার ছেড়ে দে, তার চিরকালের জন্য বন্ধ করে দিয়েছে। ব্যারিস্টারের বিবেকের বিচার যদি এটাই হয়, আমার ভেবেই মুক্ত ফরফর করছি। জনগণের অনেক কি বিচার করতে আপনার একটু বলুন না। আমি কাউরে কথা বিশ্বাস করি না। দাদা দাদা আমি জানি তুমি কোনোদিন ভুল করতে পারো না। তোমাকে এই চক্রান্ত করে ফাঁসিয়েছে, আমি সেই চক্রান্তের কাজ চিন্তা করবো। তুমি শুধু একবার বলো তুমি কোন করনি দাদা, তুমি কোন করনি দাদা, তুমি কোন করনি। দাঁড়ে বাবা, এক ভুল চক্রান্তে আমার জীবনটাকে গ্রাস করেছে। তাই তো আমার সব সত্য যে আজ মিথ্যে হয়ে গেল রে ভাই। আমি যে কেমন করে নিজেকে নির্দোষ প্রমাণ করবো? দাদা তুই বলতে পারিস নি ভাই? দাদা তুমি তাই তো আজ আমি আমার গর্ভধারিণী মায়ের ফুলের করোনা মাথায় নিয়েই জেল কাটতে চললাম। আর একটু সময় দিন স্যার, মাকে আমার শেষ প্রণাম করতে দিন। মা গো, তুমি কেউ না জানো, তুমি তো জানো মা, আমি এক অপরাধী মা। তাই আমি তোমার কাছে শপথ করছি মা, যে বাচ্চারা তোমায় খুন করেছে, যারা আমায় আসামি সাজিয়েছে, তাদের নামে ব্যারিস্টার হয়েও শাস্তি দিতে না পারলেও এই মায়ের সন্তান হয়ে আমি আমার মায়ের প্রতিশোধ নেব। আমার মমতাময়ী মায়ের মুখাগ্নি করার সৌভাগ্য যে আমার হলো না, তাই তোর কাছে আমার অনুরোধ, আমার এই হতভাগ্যী মায়ের মুখাগ্নিটুকু করিস রে ভাই, মুখাগ্নিটুকু করিস। নইলে যে আমার মায়ের আত্মা কোনোদিনও শান্তি পাবে না রে ভাই, কোনোদিনও শান্তি পাবে না।
তাই বলছি এইসব আলোচনা এবার বন্ধ করো। একটিবার যদি কাপড়ের মনে কথা হয়ে যায় যে রাহুল সম্পূর্ণ নির্দোষ, তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, তাহলে কাপড় হয়তো এই বিয়ে করতে বেঁকে বসবে। বেঁকে বসবে কি গো? বেঁকে বসেছে। আজ সামনে থেকে কাঁদছে আর বলছে তোমরা এই বিয়ে বন্ধ করো, বন্ধ করো। না বাবু না, এমনটা হতে দেওয়া হবে না, তাহলে যে মহাসর্বনাশ হয়ে যাবে। তাই তো কাপড়ের সামনে আমাদের এমন কিছু বলতে হবে যা শুনে রাহুলকে সে ঘৃণা করে। সেই মানুষটাকে আজ আমি চিন্তা করছি। হ্যাঁ করবি, কারণ একটাকে দিদিকে ভালোবেসে কখনো নিজের ভালোবাসাকে মর্যাদা করছি না রে বোন। তাই বলছি তুই এই নতুন জীবনে পা বাড়ার আগে এই পুরাতন জীবনটা ভুলে যা। কেমন করে বলবো বন্যা, আমি কেমন করে বলবো? পুরনো জীবনের স্মৃতিগুলো যে বারবার আমাকে হাত ছাড়িয়ে দিয়ে যাচ্ছে, কে যেন আমার কানে কানে বলছে, কাপড়, তুই ভুল করেছিস কাপড়, তুই মহা ভুল করেছিস। এই বিয়ের মাঝে যে তোকে জীবনের থাকতে হবে, অতীতকে ভুলে বর্তমানের মাঝে তোকে সুখ খুঁজে নিতে হবে। কেমন করে খুঁজবো বৌদি, কেমন করে খুঁজবো? আমার সমস্ত সুখ যে যার কাছে জমা হয়ে আছে বৌদি। তাই তো তোমাদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, এই বিয়েটা বন্ধ করে দাও বৌদি, বন্ধ করে দাও। কি কাগজ মতো কথা বলছিস? আর কিছু করে বলে ভরসা করবে, আর এই সময় এসব কথা বলা অন্যায়। তাছাড়া নির্দিষ্ট লগ্নে বিয়ে না হলে তুই যে লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবি। লগ্নভ্রষ্ট হয়ে আমি লগ্নভ্রষ্ট হয়ে আমি রাহুলদার আশার পক্ষে বসে থাকবো, সে ফিরে এলে তাকে নিয়ে আমি চুপ কর! একটা জেল পরদাসা বলে ওই আত্মীয় কখনো খবর করে আমি কখনো বংশের মান মর্যাদাকে অসম্মান করতে পারবো না। তার কোনো দরকার হবে না দাদা। রাহুলদাকে নিয়ে আমি অনেক অনেক দূরে চলে যাবো দাদা। তুমি শুধু এই বিয়ে ভেঙে দাও দাদা, এই বিয়ে ভেঙে দাও। এটাই যদি তোর মনে ছিল তাহলে এই মেয়েকে তুই সাইড দিয়েছিলিস কেন? সেদিন সুখে দুঃখে আমি এই কথা দিচ্ছিলাম। আজ আমি বুঝতে পেরেছি রাহুলদার উপরে চরম অন্যায় করা হয়েছে। তাই বলছি বৌদি, এই বিয়ে তোমরা বন্ধ করে দাও। এসব তুই কি করছিস রে কাপড়? তোর কি মাথা খারাপ হয়েছে? আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই মিলে দেখতে বিয়ের মণ্ডপে এসে হাজির হয়েছে। তাদের আমরা কি জবাব দেবো? আর বাড়িতে বা কেমন করে বলবো? তোমাদের কাউকে কিছু বলতে হবে না বৌদি। আমি আমি সবার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নেব। বড়দা, তুমি রাহুল
ডাকাতি করতে আসলি, আমি এসেছি আমার কাপড়কে উদ্ধার করতে। কাপড়? হ্যাঁ কাপড়, আমি ছেলের মধ্যে জানতে পারলাম ওরা তোমায় বিয়ে দিয়ে দিচ্ছে। তোমাকে ভুল বুঝে হয়তো এই বিয়েটা করতে বাধ্য করেছে কাপড়। তাই তো তারা রক্ষীদের বেড়ে আমি জেল থেকে পালিয়ে এসেছি কাপড়। এটা তুমি ভুল করেছো রাহুল। পুলিশ হয়তো তোমায় কি হচ্ছে ভাই? ভয়ঙ্কর কোনো সাজা হতে পারে। তার বলছি তুমি আমার জেলে ফিরে যাও। অসম্ভব। মাত্র কয়েকদিনের যে যন্ত্রণা আমার এই জীবনটা যে হাঁপিয়ে উঠেছে, আমি জানি কেউ আমায় চক্রান্ত করে জেলে পাঠিয়েছে। আর সেই চক্রান্তকারীকে খুঁজে বের করতে আসছে আমার কাপড়কে আমার পাশে প্রয়োজন। তার জন্য তোমাকে যে আমার পাশে প্রয়োজন কাপড়, তাই বলছি এ বিয়ে ভেঙে দিয়ে তুমি আমার সঙ্গে চলে এসো কাপড়। বাকি করে সম্ভব এই কাজ প্রায় শুরু হয়ে গেছে, মরামত হয়ে গেছে। এই সীমা বলছিল এলাকাতে বসে মানুষ সব চলে যাবে। কাপড়ের সুখের জন্য আমি সব কথা মাথায় তুলে নিব দাদা। কাপড় শুধু নিজের মুখে একটিবার বলুন ওই লোকটাকে বিয়ে করতে চাই, আর আমি যে নিজের বাড়ি থেকে কাপড়ের বিয়ে দেবো। বলো কাপড়, বলো বলো কাপড় একটিবার বলো। হ্যাঁ নিশ্চয়ই বলবো। আমার রাহুলদাকে সুখী করতে, নির্দোষ প্রমাণ করতে আমি যে আমার রাহুলদার পাশেই থাকতে চাই। তাই তো আমি সবাইকে বলবো, আমি ওই গৌতম বাবুকে বলবো। রাহুলদাকে বলে ভারতকে বিয়ে করতে হবে, নাহলে তুই আমার মরামত দেখবি। হেরে গেলাম, হেরে গেলাম, আমার আমি হেরে গেলাম। কাপড় দাও, আমি তোমায় হাঁটতে দেবো না কাপড়। তুমি শুধু সবার সাথে বলবে, তুমি আমাকে না, আমি তোমাকে নই, তোমাকে নই, আমি এই গৌতম বাবুকে বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই। কাপড়টা এটা তোমার মনের কথা নয় কাপড়। আমার বিশ্বাস তোমার বাড়ির লোক তোমার জোর করে এ বিয়ে করতে রাজি করিয়েছে। ব্যাস রাহুল ব্যাস, অনেক হয়েছে। এই যে তোমার সব বন্ধ করো। কাকন যা বলায় বলে দিয়েছে, এবার তাড়াতাড়ি এসো। নিশ্চয় যাবো বৌদি, তবে আমি কাপড়কে সঙ্গে করে নিয়ে যাবো বৌদি। রাহুল খবরদার আমার উপস্থিতির গায়ে তোমার এই হাতটা আমি মুছে ফেলে দেবো। তবে রে শয়তান! আমার স্বামীকে খুন করার আগে তোমাকে আমার বুকে গুলি চালাতে হবে, রাহুলদা, আমার বুকে গুলি চালাতে হবে। কি বললে কাকা? ওই লোকটা তোমার স্বামী, কালাকাতুর যখন হয়ে গেছে তখন উনি আমার স্বামী, রাহুলদা। কিন্তু আমি কে চলে যাও, চলে যাও রাহুলদা, তুমি এখান থেকে চলে যাও। যাচ্ছি কাকা, আমি চলে যাচ্ছি। তোমার দেওয়ার পীড়াকে আমার পথের উপরে আমি একা হয়ে আমার জীবন যুদ্ধে করে যাবো কাকা। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করে যদি কোনোদিন তোমার সামনে আসতে পারি, সেদিন তুমি আমার ভালো প্রবাসন রাখো। কিন্তু আমার ঘৃণা করে তাড়িয়ে দিও না কাকা, ঘৃণা করে তাড়িয়ে দিও না। চলে যাও রাহুলদা, তুমি এখান থেকে চলে যাও।
প্রেমিকা আছে যে ওর মনের মধ্যে তোমাকে প্রবেশ করতে হবে। ওই প্রেমিকের বাহানায় তাকে বেহাসি মাথায় তাকে একেবারে মাতাল বানিয়ে ফেলবে। তারপর যখন ও ধীরে ধীরে মেন্টালি আর ফিজিক্যালি প্যারালাইজড হয়ে যাবে, তখন আর বারে আমি কেরোসিন ঢেলে দেব। আরে এত ভয় করলে কি জীবনে উন্নতি করা যায়? একমাত্র ওয়ারিস, তাই রোহনকে শেষ করতে পারলেই পুরো কোম্পানিটাই আমার, শুধুই আমার। তুমিও চাইলে এই কোম্পানিটা আমি তোমার নামে করে দিতে পারি। আরে বোকা মেয়ে, আমাকে পাওয়া মানে তো সম্পত্তিটা তোমারই পাওয়া। আমার সম্পত্তি মানে তো তোমার, আর তোমার মানেই তো আমার। তাই না ডার্লিং? জানো রূপসা, তখনই আমি তোমায় মনে মনে ভালোবেসে ফেলেছি। সেদিন আমি মনে মনে ঠিক করে রেখেছি, যদি এই দুনিয়ায় কাউকে বিয়ে করতে হয় শুধু আমি তোমাকেই বিয়ে করবো। আরে বাবা, এই খেলাটা আমাদের দুজনেই, তাই হারলে আমাদের দুজনেই লস, আর জিতলে দুজনেই লালে লাল। বড় ছক্কা। আজ থেকে খেলার খেলোয়াড় তুমি, আর আমি হলাম গিয়ে হেড কোচ। নাও শুরু করো তোমার চ্যাম্পিয়নশিপের খেলা। খেলা চলছে, ভয়ঙ্কর খেলা। ঈশ্বর ভয় আমাদের এখানে এটাকে সর্বনাশা খেলায় মেতে উঠেছে। হবে না স্যার, হবে না। এই ঈশ্বরকে খেলায় হারিয়ে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় আমি সঙ্গে নিয়ে এসেছি। প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়? হ্যাঁ স্যার, এ হলো আমার মাস্টার উপর রূপসা। আপনি চাইলে আপনার ছেলে রোহনকে সুপথে ফিরিয়ে আনার জন্য ঠিক আছে রাখতে পারেন। এই রাজা স্যারকে ফোন কর। তুমি বুঝি ম্যানেজারের বোন? কিন্তু ম্যানেজার যে বললো তুমি দিল্লিতে পড়াশোনা করতে? শুধু পড়াশোনা নয় স্যার, তার সঙ্গেও নার্সিং কমপ্লিটটা করে ফেলেছে। আপনি ধরুন এই কয়েকদিন হলো এখানে এসেছে। ওই কিছুদিন আগে আপনি বলছেন না রোহনের মনের ট্রিটমেন্টের জন্য একজনের দরকার। হ্যাঁ, ছেলেটা রাহুলকে ভীষণ ভালোবাসতো। রাহুলের জেল হয়ে যাওয়ায় ও ভীষণ ভেঙে পড়েছে। যে ছেলে কোনোদিন কোনো নেশা ভাগ করতো না, সে কিনা এখন নির্ঘাত ভাব খাচ্ছে। ওটা আমার ভুল ধারণা স্যার, ও রাহুল বাবুর জন্য মদ খায় না। আসলে রোহন একজনকে ভালোবাসতো, তাই ধোকা খাওয়ার জন্য সে আর মদ খাচ্ছে। বড় কি ম্যানেজার? এই মুহূর্তে ওর একটা সুন্দর বন্ধু প্রয়োজন, যে তার মনের গভীরে প্রবেশ করে সে তার দুঃখ কষ্ট শেয়ার করে নেবে। সেই জন্য তো বোনটা আমার এখানে নিয়ে আসা। আপনি পারমিশন দিলে আজ থেকে কিন্তু রোহনের মনের ট্রিটমেন্টটা শুরু করে দেবেন। পারবে না? তুই পারবে? আমার একমাত্র ছেলেটাকে আমার আগের মতো সুস্থ জীবনে ফিরিয়ে আনতে? নয়, তুমি যদি আমার রোহনকে সুস্থ করে আগের জীবনে ফিরিয়ে আনতে পারো, তাহলে তোমারই হাতে আমি রোহনকে তার জীবনের জন্য অর্পণ করে দেবো। ওই ছেলেটি ছাড়া আমার আর কেউ নেই না। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি মনেও শান্তি পাবো না। তাই তোমার কাছে আমার একটাই অনুরোধ, মা, তুমি আমার রোহনকে সুস্থ করে আমার আগের জীবনে ফিরিয়ে দাও। আমার আগের জীবনে ফিরিয়ে দাও। এই দত্ত ভিটাতে তোমার এন্ট্রিটা খুব সহজে হয়ে গেল রূপসা। এবার রোহনের মনে এন্ট্রিটা করতে পারলে
50% কাজ ফিনিশ। আরে সে তো ঠিক আছে, কিন্তু কোথায় আপনাদের সেই রোহ? আমরা শুধু আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য? হ্যাঁ, এ হলো আমার মাস্টার রূপসা। আজই দিল্লি থেকে এখানে এসেছে। আমার মোবাইলে আপনার ছবি দেখে ওই এতটা এক্সাইটেড যে আপনাকে দেখার জন্য একেবারে উতল আপনি বলেছিল। এই যা যা রমণের সঙ্গে পরিচয়টা করে নেন। তুমি তাহলে মোহনের সঙ্গে কথাটা বল, আমি তাহলে আসি। চলি বাবু, আমি আবার এসে তোকে এখান থেকে নিয়ে যাবো। হ্যাঁ, তুই ভালো করে পরিচয়টা করে নে। আরে আমার সঙ্গে দেখা করার জন্য তুমি খুব এক্সাইটেড? কেন? আরে আমি তো কোনো মিনিস্টার নই, আর কোনো মিনিস্টারও নয়। তাহলে তার চেয়ে আপনি আমার কাছে অনেক বেশি লাগে। অনেক বড় করে দেখতে, তাই বলে তুমি আমার পুত্র মনটাকে কখনো তুমি তোমার মনের মাইক্রোস্কোপ দিয়ে বড় করে দেখার চেষ্টা কোনদিন তুমি করবে না। এই বাজা ভাই, এবার তুমি যাও, এখান থেকে আসতে পারো, যাও। আর তুমি এত অধমতলে পা বাড়ি যে বাড়িটায় আজ একটু একটু করে অধঃপতনের সিঁড়ি বেয়ে জাহান্নামের পথে পৌঁছে গেছে, সেখানে আমার দোষটা কোথায় বলতে পারো হান্দা? আমরা তোমার মুখের দিকে চেয়ে বসে আছি। আমার মুখের দিকে এখন একমাত্র পারো এই অভিশাপ থেকে এই সংসার হাত থেকে বাঁচাতে। তোমার উপর যে আমাদের সবার ভরসা ছিল, সবারই ভরসা আছে, কিন্তু আমি যে আমার নিজের উপরে ভরসা হারিয়ে ফেলেছি হান্দা। আমাকে যে অপর আমার মানুষ করে
তোমায় মনে হয় হারাতা? আমি কিছুতেই বুঝতে পারছি না ওই বিভিন্ন ষড়যন্ত্রে কেন আপনি একটা কাজের লোকের উপর ভিত্তি করে এভাবে রিয়াক্ট করছেন বলুন তো? আইনে ওরা কোনো কাজের লোক নয়, উনি আমার অভিভাবক। বলতে দাও না, আমি তো কাজের লোক, বাইরের লোক একটা ভিতরে জানি না। তুমি বাইরের লোক হলেও খুব শিগগিরই আমি ভেতরের লোক হয়ে যাবো। হলেও ভুল করে গেল আমার এই ছোট দাদা বাবুর অভিভাবক হতে যাও না, বুঝছে? আমরা তুমি আমি আবার বলছি, তুমি ফিরে এসো, তুমি ফিরে না এলে মিথ্যে ফিরে তাই ওই যে খারাপ বড় দাদা বাবুকে কে মুক্ত করবে ছোট বাবু? বড় দাদা বাবু যদি মুক্তি না পায় তাহলে যে আমার কি জীবন না কোনোদিনও শান্তি পাবে না ছোট বাবু, কোনোদিনও শান্তি পাবে না, কোনোদিনও না। আল্লাহ তুমি ঠিক করেছো, ওই দাদাকে জেল থেকে মুক্ত করে আনতে হবে, আর ওই দাদা যেতে পারে তা কোনোদিন শান্তি পাবে না। আমার আমার সে একই যন্ত্রণা আমার মাথাকে ঘুরে ঘুরে খাচ্ছে। যাওয়া ভরতে আমি আগর্ত পদে ধরে থাকতে চাই। এই যন্ত্রণা আমি ঘুরে ঘুরে খাবে, সব কিছুকে ভুলে দিতে আমি আমি যে একটু একটু করে ফিরে যাচ্ছি। আমি জিততে না পারলেও এই যুদ্ধটা যে আমি চালিয়ে যেতে চাই। আপনার সে যুদ্ধ করার আমি আপনার সহযোগিতা হয়ে আমি আপনার পাশে থেকে আপনাকে আমি সহযোগিতা করতে চাই। কিন্তু রুষা, আমি তো জিততে চাই না। আমি সবার সংসারে এই জীবনটাকে আমি শেষ করে ওই জাহান্নামের পথে আমি পৌঁছাতে চাই। এটা আপনার ভুল। আসলে খুব তাড়াতাড়ি নিজের মানুষকে আপনি হারিয়ে ফেলেছেন, তো তাই সেটা বলতে পারছে না। তাই সেটা বলার জন্য তাড়াতাড়ি নতুন করে আপনাকে যে আবার নতুন করে বাঁচতে হবে, আবার নতুন করে শুরু করতে হবে। বেশ, তবে তাই হোক রুষা। এই অন্ধকার দুনিয়ায় এই সততার মর্যাদাকে ওই ফেলে ফেলে রেখে আমি তোমার কথাই মেনে চলবো রুষা, আমি তোমার কথাই মেনে চলবো। তাহলে তুমি সব কিছু ভুলে এই নাও, এটা তুমি খেয়ে দাও। শান্তি, মহা শান্তি। এই শান্তির সুধা পান করে আমি অদম পদবে সিঁড়ি দিয়ে আমি জাহান্নামের দরজায় পৌঁছাতে চাই। তবে এসো বন্ধু, তুমি যেখানে যেতে চাও আমি তোমাকে সেখানেই নিয়ে যাব। তাই থেকে বেরিয়ে চলো রুষা। मेरा दिल प्यार का दीवाना, मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना, आता है मुझको प्यार में जल जाना। ये प्यारे तेरा बन के जाना, मेरा प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का। এইভাবে আমি নিরঞ্জনের নামে মিথ্যে করে অপবাদ দিতে পারবো না বাবা। এভাবে না হলে তোরকে আমি ফিরে দিতে পারতাম না। বাবা এখনকার দিনে আজকাল একটা মেয়ের বিয়ে দিতে গেলে কত টাকা খরচ করতে তুই জানিস না? কত লোকের মেয়েরা নিজেরা বড় নেই। এটা যদি না পারিস তো গলায় দড়ি দিয়ে মরে যা। আমি ভেবেছিলাম আমার একটা মালদার জামাই হবে, বাকি জীবনটা আমি তার ঘাড়ে বসে খেতাম। এসবই তো ওই ছেলেটাকে বাঁচা। আরে দূর দূর, আমি বলছি আগে বড় বাড়িকে যাই।
তুই এখন এখান থেকে যা। তা না হলে হয়তো তোর কথা ভাঁজে করে না আমাদের সব কিছু হয়তো বাঞ্চাল হয়ে যেতে পারে। আমি চলে যাচ্ছি দিদি, তবে দেখছি বিয়েটা যেন ধুমধাম করে হয়। চারিদিকে আলো জ্বলবে আর ভিড় করে চিত্র বাজবে আর আমি তালে তালে বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না, হবে না, আমার বিয়ে তো হবে না। পাগল একটা। এবার তাহলে আমি আমার খেলা শুরু করি না। বলি নীলকণ্ঠ, বাড়িতে আছো নাকি হে? ওহে নীলকণ্ঠ, এটাকে আরে এই বঙ্কিমটা কাছে এসো এসো এসো। বঙ্কিম নয়, আমি বাঁকা বাঁকা বাঁকলি, আমি বাঁকা হয়ে চলি, সোজার কথা বলি। আকাশটা কথাটা আমি এখানে বলতে এসেছি। তা কি তোমার সোজা কথা শুনি? তার আগে তোমার ওই গুণধর ভাইটাকে ডাকো। কেন সে আমার এত বড় সর্বনাশ করে দিয়েছে? আমি তার জবাব চাই। কি করেছেন রাত্রি? আমি বলবো না না, তুমি বল মা, তুই বল। কি করে বলবো বাবা, কি করে বলবো? নিজের কলঙ্কের কথা কি এত সহজে বলা যায় বাবা? কিসের কলঙ্ক তোমার? আর এর সাথে নীলাদ্রির বাড়ির সম্পর্ক? আপনার ভাই তো আমাকে এই কলঙ্কের ভাগিদার করেছে দাদা। তোর মানে? আপনার ভাইয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, আর সেই সুযোগে আপনার ভাই আমাদের বাড়িতে যাওয়া আসা করতো, আমাকে বিয়ে করে কথা দিয়ে গোপনে আমার সঙ্গে মেলামেশাও করতো, আর তার ফলে আজ আমি মা হতে চলেছি। নীলাদ্রি কখনো এমন কাজ করতে পারে না। বাবার বাপ পেরিয়েছে। ওই অপকর্মটি জানার পরে নীলাদ্রি আমার পাঁচিল রক্ষা বন্ধ করে দিয়েছে। এরপরে এরপরেও যদি নীলাদ্রি আমাকে বিয়ে না করে তাহলে আমি সুসাইড করে মরবো। হতভাগের কথাগুলো শুনলে এত করে বোঝায়। আরে মকুড়ি, তুই মর, কিন্তু ক্ষতি নেই। তোর পেটের বাচ্চাটাকে সকালে সকালে মারতে চাইছিস কেন রে মা? কার বাচ্চা? এটা কে দায়িত্ব দেবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এতে আর বোঝার কি আছে বাবাজি? তোমার ভাই যখন আমার মেয়ের পেটে বাচ্চা দিয়ে ফেলেছে, তখন তোমার ভাই সে বাচ্চার দায়িত্ব নিতে বিয়ে করবে। অসম্ভব। ওই পিঠে বাচ্চা চাই নীলাদ্রি, তার কি প্রমাণ আছে? এ তুমি কি বলছো মা জননী? এ সবাইকে তোমার বুঝতে হয়। সব প্রমাণ আমরা পুলিশের কাছে দেব। আমরা থানায় গিয়ে নীলাদ্রিদের নামে কমপ্লেন করতে হবে। আরে আমার থানা পুলিশের কি দরকার আছে? নীলাদ্রি বাড়ি ফিরুক। সে যদি স্বীকার করে সে অন্যায় করেছে, তাহলে আমি তোমায় কথা দিচ্ছি মা, নীলাদ্রির সঙ্গে আমি তোমার বিয়ে দেবো। কিন্তু যদি নীলাদ্রি সব কথা অস্বীকার করে, তাহলে বুঝতে হবে আপনি মেয়েকে নীলাদ্রির ঘরে চাপানোর জন্য মিথ্যে ঘর করে দেখে রেখেছেন। খবরদার! আমার মেয়েটাকে আমার নামে অপবাদ দিলে আমি কিন্তু লঙ্কা কাণ্ড আর কুরুক্ষেত্র দুটোই একসঙ্গে বাজিয়ে দেব। আরে বঙ্কিম কাকা, তুমি বঙ্কিম নয়, আমি বাঁকা বাঁকলি, বাঁকা হয়ে চলি, কিন্তু সোজা কথা বলি। তো একটা কথা জানতে চাই, তোমার ভাই নীলাদ্রি আমার মেয়েকে বিয়ে করবে কি না? বিয়েটা পুতুল খেলা হয়েছে, যাকে তাকে পুতুল খেলা বলে মেনে নিতে হবে। নীলাদ্রি, বৌদি, এরা সব কি বলতে এসেছে? সেটাই তো আমরা তোমার কাছে
হতভাগা এই মেয়েটা ওই বাড়ি বহর অধিকার আদায় করার জন্য ছুটে আছে সাহসে। কি বলে দাদা? বিউটি এসেছে এই বাড়িতে বহু অধিকার দিতে, কিন্তু কেন? তুই আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা কর, আমি যা জিজ্ঞাসা করবো এক মিনিটে তুই বিনা বলবি না। তুই যে আমার মমতা বড় মা তার মাকে ছুঁয়ে সন্তান কবরে মিথ্যা কথা বলতে পারে? আমি এই তোমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করতে বলছি, আমি কোনোদিন মিথ্যা কথা বলছি না। বলো বলো কি জানতে চাও? তুই নাকি ওই মেয়েটার সাথে গোপনে মেলামেশা করছিস? আর না। সেই কারণে উনি কি তোর বাচ্চার মা হতে চলেছে? আর সেই জন্য এই মেয়েটা তোমার বাচ্চা দেখতে করে বিয়ে করতে
নকল মোহাম্মদের সুর তুলে তোমায় বলবো মাই ডাই मेरा जाने तू मेरा दिल लड़का ना मोटे मात्र কয়েক দিনের জন্য আমি গৌতম সেজে তোমায় স্বীকার করলে আমি তোমার স্বামী গৌতম না আমি ওসমান জীবন এভাবে নষ্ট করে হাসতে তোমার লজ্জা করছে না? কেন কেন মিথ্যে, কেন মিথ্যে বিয়ে, মিথ্যে নাম পরিচয় বানিয়ে আমার জীবনটা নিয়ে এভাবে শেষ করে দিয়ে বলো কেন কেন কেন? আরে নকল বিয়ে হয়েছে মন খারাপ করো না কেন? এই ভুল সরকারটা কিন্তু তোমার আসলই হবে ওই প্রতি রাতে একাধিক স্বামীর সঙ্গে তো নতুন ভুল সরকার চেষ্টায় ছিল সবটাই নকল ওই বিয়ের শেষা শুধু আমি যে পুরোটাই মনে না শেষা শুধু আজ আমি মুছে দেব এ কি করছো ওই সিঁদুরটা মুছে দিলে ওকে বউ বউ করা হবে কি করে আর বউ বউ করে না বলে ওর সাথে পুরো সজ্জাটা আমি করবো কি করে? এই দেখো সজ্জার ফুল কেমন যৌবনে পাপড়ি গেলে ফুটে আছে দেখো যৌবনের মতো মধু লুকিয়ে আছে সেটাকে বললেন না ওসমান। ওই মধু আমি অকণ্ঠ পান করবো বলে এত নাটক করে ওকে ঘরে নিয়ে আসা। হ্যাঁ, আমি তোমার প্রথম রাতের স্বামী। বলুন কেন কেন আপনি আমার জীবনটাকে এইভাবে শেষ করে দিলেন? বলুন কেন মনে পড়ে কাকু সেই দিনের কথা যেদিন সামান্য করণে তুমি আমার ঘরে চোর মেরেছিলে আর তোমার ওই রাহুলকে দিয়ে তুমি আমায় অপমান করেছিলে। আজ আমি একটা একটা করে সেই অপমানের বদলা আমি নেব। আমার জীবনটাকে নষ্ট করে দেবেন না। এতদিন আমার জীবনে যা কিছু ঘটেছে সব আমি ভুলে যাবো। দয়া করে আমাকে আপনি যেতে দিন। তোমায় আমরা ছেড়ে দিই আর তুমি ওই পুলিশের কাছে সব কিছু পাস করে দাও। আমাদেরকে পাস দাও। আমি কাউকে কিছু বলবো না, কাউকে কিছু বলবো না। দয়া করে আমাকে যেতে দাও তোমরা। তুমি চলে গেলে এত কাড়ি কাড়ি টাকা খরচা করে যে আমি এখানে নিয়ে এসেছি সেটার কি হবে কখন সুন্দরী? আর আমাদের পাসপোর্ট ঘরটাই বা কি হবে কখন? পরিস্থিতির সঙ্গে জোরাজুরি না করে আপনি আপনার কাজ শুরু করে দিন স্যার। হ্যাঁ, আমার বাড়ির ছবিটা যদি মিটিয়ে দিতে। এই নাও তোমার পারিশ্রমিক 50,000 টাকা। ওইটাকে তুমি দিও না, ওইটাকে তুমি দিও না। ওইটাকে তুমি ফিরিয়ে দাও। সামান্য কিছু টাকার বিনিময়ে তুমি আমাকে বিক্রি করে দিও না, আমাকে তুমি বিক্রি করে দিও না। আরে বেশি ধানাই বানাই না করে তাড়াতাড়ি কাজে লেগে যাও দেখি। দেখবে একদিন নিজেকে সোনা দিয়ে মুড়িয়ে ফেলেছো। আর তার সঙ্গে
তোমার চিৎকার এখানে কেউ শুনতে পাবে না কাপড় সুন্দরী। আমি আমার এই হোটেল মনীষাকে এমন ভাবে বানিয়েছি যেখানে বাইরের কোনো আওয়াজ এই ভিতরে প্রবেশ না, করতে যাবো পারে না, না। যাবো ঠিক না। তেমনি এখানকার আওয়াজ বাইরেও বেরোবে না। তাই বিদায় ছোটাছুটি না করে এসো 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 আমার কাছে। না, আমি যাবো না, ওকে এখানে ওকে নিয়ে যাবো। কোথায় যাবে সুন্দরী? আজ যে আমাদের প্রথম ফুলসজ্জা। ওজি দেখছো না ফুলসজ্জার ফুলগুলো কেমন মৌ মৌ গন্ধ ছড়াচ্ছে আর বলছে কাছে আয়, কাছে আয়, কাছে আয়। কি বল? এটা মদ নয়, এটা মদ নয়, প্রেম। আজ এই বাড়িতে আমি তোমাকে খাইয়ে আজ আমরা মজ করবো। না, ওই এসব কিছুতেই খাবো না, কিছুতেই না। খাও কাকুর খাও, প্লিজ তুমি এটা খাও। এটা খেলে তোমার অতীতটাকে তুমি খুব সুন্দরভাবে ভুলে যেতে পারবে আর এখানে তুমি নতুন জীবনটাকে আবার অনুভব করতে পারবে কাকুর সুন্দরী। চলে গেল, চলে গেল, পড়ে গেল, সারা মুখটা। কিচ্ছু জলেনি কাকুর সুন্দরী। তোমার জীবনের স্বাধীন সত্তাটাকে পুড়িয়ে আবার আমরা তোমার পুনর্জন্ম দিলাম। তাই আজ তুমি কারণ থেকে হয়ে গেলে মিস কঙ্কাবতী। নাচো কঙ্কাবতী, এবার তুমি কোমর দুলিয়ে নাচো আর মুঠো মুঠো পয়সা করে ইনকাম করো। আমার ভাগ্য যখন এই আসরে টেনে লাগিয়েছে, তখন আমি আমার এই সরবের লজ্জা সরিয়ে আমার জীবনের স্বপ্নের মতো ফুলগুলোকে একটা একটা করে ছিঁড়ে ছুঁড়ে ফেলে আমি এই আসরে আজ জলসার আসর সাজালাম। জলসার আসর সাজালাম।
সাব্বাস और টাকা রোজগারের মেশিন মালটা দিকে নজর রাখবি ওর দিকে তুই নজর রাখবি আরে নতুন তো ভাই এই কারবারে একটু সময় লাগবে কি করবো কোথায় তোমার দোস্ত এই কি নামটা तूफान से গোপাল সিং तूफान के कन्याते से करे निशान भी देखे चलता अरे नमस्ते क्या लगा तुम के गलन তোমার চোখ দুটো কোথায় ছাড়া রাখছি তোমার কণ্ঠ সরকার কোথায় ছাড়া রাখছি আমি তোমায় জানো কোথাও আমি দেখেছি अरे बंगाल में एक कहावत अच्छे सा अरे रोतो ने रोतन चिने और सुअरे चिने को छू अपनी रोतो न छे अनर साची चचे हमी जानी न सा लेकिन हमी वो छुआ छे को अरे ले गुस्सा दोची की नो सा अभी तो मजाक करछी ना আমার তো बहुत मस्त आदमी আছে স্যার ওরা দাদা হাসতে भी जाने और हंसाते भी जाने বড় রঙের এটা কোনো হাসাহাসি করার জায়গা নয় এখানে থাকতে হলে সিরিয়াস ভাবে থাকতে হবে আর ওই সিরিয়াস ভাবে কাজকর্ম করতে হবে নইলে তোমাকে আমি अरे काम के लिए हमें बहुत सियास है साहब हमें काम के लिए हमारा काम को बहुत তা তোমার কি কি কাজ জানা আছে अरे बहुत कुछ स्मगलिंग किडनैपिंग मर्डरिंग एंड एवरीथिंग আরে বাহ 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 বাহ। তোমার দোস্ত হচ্ছে খুব কাজের লোক রঙের বাট আই এম সরি তোমার দোস্তের মতো এত ডিগ্রিধারী লোক আমার এখানে কোনো ভ্যাকেন্সি নেই लेकिन तो আমি তো ড্রাইভার বুঝলেন স্যার ও আচ্ছা ড্রাইভার আছে अरे जी हाँ साहब हमें जब चक्कर पिस्ता होते जाने कमी यारी भी होते जाने साहब अरे एक बार मौका तो दीजिए साहब ইম্পসিবল রঙের তুমি আমার পুরনো স্টাফ তাই তোমাকে আমি খুব বিশ্বাস করি তাই বলে ওর তোমায় বিশ্বাস করি যাকে টাকা আমি আলাপ করতে পারি না ও তোমাকে দোষ বলে পরিচয় দিলেও ওর কোনো গোপন পরিচয় আছে কিনা আমাকে জানাই করে দেখতে হবে যতদিন না আমার তদন্ত শেষ হবে ততদিন তোমার এখান থেকে কোথাও যাবে না এটাকে বন্দি করো একই বাতেন স্যার আরে আমার দোস্ত আপনি अरे तुम मत सोचो ये तूफान का बंदी बनाना इतना आसान नहीं है गोपाल से जी हाँ साहब मैं तूफान से हूँ आया तो अटला और तूफान ठिकाने आते सेकाने कुछ निशान मिले নিশান ছড়ানোর আগে আমরা তুফানকে আমরা বোতলে বন্দি করে দিব স্যার সাব্বাস সাব্বাস ওসমান তুমি ঠিক সময় এখানে এসে পৌঁছেছো My God কাপড় দিয়ে করাই লোকটার বুঝি সমাজ বিরোধী মুসলমান ওকে যখন পাওয়া গেছে কাপড়ের ক্রোধ নিশ্চয় अरे किया ना तूफान से अयोध्या में करेंगे ऐसे नहीं करेगा बुझी टेंशन लेने दो टेंशन दे हमारा रास्ता से हट जा नहीं तो तू भी होगा इस तूफान का पहला निशान আর আগে তোকে জমাই করি খান খান করে দেব তূফান সাব্বাস তুফান সিং সাব্বাস এখানে আমার সমাধান শেষ लगो तो হ্যাঁ
সেই সঙ্গে তোমার চাকরটাও আমি ভালো করে পরীক্ষা করে নিলাম। এই পরীক্ষায় তুমি পুরোপুরি ভাবে পাস, আর তাই তার পুরস্কার স্বরূপ এই আজ থেকে তুমি হয়ে গেলে আমার বডি গার্ড কাম ড্রাইভার। কোথায় গেলে তুমি? শিগগিরই এখানে এসো। তুই বুঝি কাকুনের সাথে করে নিয়ে এসছো? না বাবু, কাকুরের আগে তুমি খোঁজ পাইনি। খোঁজ পাওনি মানে? আচ্ছা, কাকুনের খারাপ কিছু হয়ে যায়নি তো? শুনেছি আজকাল নাকি খারাপ লোক নাম ভাঙিয়ে লিখে মেয়েগুলোকে খারাপ জায়গায় বিক্রি করে দেয়। না না, তুমি আমার কথা বলে না বাবু। আমার কাকুরের তেমন কিছু যদি হয়ে যায় তাহলে তুমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না বাবু, ক্ষমা করতে পারবো না। কিছুদিন ভেঙে পড়ো, তাহলে কাকুরের কথা কে ভাব করে? হ্যাঁ, ঠিকই বলেছো বাবু। কাকুর কান্নার সময় নয়। সত্যি যদি কাকুরের আমার কোনো বিপদ হয়ে থাকে তাই কাকুরের আগে বাঁচাতে হবে, আর তার আগে বৈঠক সেই লোকটাকে খুঁজে বের করতে হবে। হবে না দাদা, ওই লোকটা সেই লোকটা আপনাদের সামনে হাজির হয়ে গেছে। গৌতম, নীল ওই পায়ের জন্য খুলে আমার কারণ আপনাদের বোনকে আমি বিয়ে করে নিয়ে গিয়ে কোথায় বিক্রি করে দিয়েছি সেই অভিযোগে আমার পুলিশে দিয়েছি। নিশ্চয় দেবেন বৌদি। আমি যদি আপনাদের সঙ্গে প্রতারণা করে থাকি তাহলে আপনারা অবশ্যই আমাকে পুলিশে দেবেন, আর আপনারা যদি আমার সঙ্গে প্রতারণা করে থাকেন তাহলে আমার কি করণীয় সেটা বলতে পারেন? আমরা তোমার সঙ্গে প্রতারণা করেছি। হ্যাঁ, আপনারা একটা ছেলে বুঝে অন্তঃসত্ত্বা মেয়েকে আমার ঘরে চাপিয়ে দিয়ে আমার জীবনটাকে যে নষ্ট করে দিয়েছেন। মিথ্যে কথা। কাকুর একজনকে ভালোবেসেছিল ঠিকই, কিন্তু নিজের নারী সত্তাকে বিলিয়ে দিয়ে সেই কাকুর কখনো কোনোদিন কলঙ্কিত হতে পারে না। পারে ভাই দাদা, পেরেছে। গৌতম, শুনুন তাহলে, পুলিশের রাতে কাকুর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ঘন ঘন বমি করতে থাকে। আমি ভাবলাম অ্যাসিডিটির কারণে, কিন্তু হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তারবাবু যে অন্য কিছু ডাউট করে বসলো, তারপরে পেটের ছবি ইউএসজি করে পরে ধরা পড়লো কাকুর 1 মাসের অন্তঃসত্ত্বা। এই সেই ইউএসজি রিপোর্ট। এ আমি কি দেখছি? শৈবাল মেয়েটা আমাদের বংশের মান সম্মান সব ফিরিয়ে দিল। মেয়েটাকে কাছে করে গোলা দেবে। তুমি একটা রাউন্ড হয়ে থাকো, সব সময় সব রিপোর্ট ঠিক হয়ে থাকো, আমরা আবার নতুন করে রিপোর্ট করাবো। কিন্তু সেই রিপোর্ট যদি এর সঙ্গে মিলে যায় তখন কি হবে বলবো? বিষটাকে যতই কাটবে, বিষের দুর্গন্ধ ততই ছড়াবে। তাই আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে নয়। কাকুকে ওই পেটের বাচ্চাকে নষ্ট করে কাকুকে তুমি সরল মনে মেনে নাও। অসম্ভব! অন্যের উচ্ছিষ্টাকে আমি আমার স্ত্রী করে কখনোই মেনে নেব না। বেশ, আমি বুঝতে পারছি আপনারা সব কিছু জেনে বুঝে ওই নষ্ট মেয়েটাকে আমার এখানে চাপিয়ে দিয়ে আপনাদের সকলকে আমরা পুলিশে দেবো। না, না, না। তুমি এই কঠিন সিদ্ধান্ত নিয়ে নাও ভাই। কাকন হয়তো না বুঝে একটা মস্ত বড় ভুল করেছে। একটা ভুলে গিয়ে এই গোটা জীবন নষ্ট হয়ে যায় ভাই। তাই বলছি ওই কাকনকে তুমি মেনে নাও, তার পরিবর্তে তুমি যা বলবে আমি তাই করবো, তাই করবো। বেশ, আপনি যখন এত করে বলছেন, আপনার ঘরের সব কলঙ্ক মুছে দিয়ে আমার গলার রক্ত হার করে আমার গলায় ঝুলিয়ে দেব, কিন্তু সেই দাম কিন্তু আপনাকে দিতে হবে দাদা। হ্যাঁ, আপনার ঘরের সব কলঙ্ক ঢাকার মূল্য স্বরূপ নগদ 5 লাখ টাকা পাইতে হবে। টাকাটা কিন্তু আমার পকেট থেকে 15 দিনের মাথাতেই চাই। কিন্তু এই কদিনের মধ্যে আমি 5 লাখ টাকা কোথায় পাবো? সেটা আমার জানার বিষয় নয়। আমি ঠিক 5 দিন পরে আবার আসবো। হয় টাকা রেডি রাখবেন
তাই ওই জেলে যাবার জন্য প্রস্তুত হয়ে থাকবে। আমার সংসারে আকাশে কোন কালো হয়েছে আমার করে এলো কাকুরের বিয়ের জন্য এখনো শোধ করতে পারেনি, তারপরে এতগুলো টাকার ভাগ পেলাম। আমি আমার অফিসে অ্যাপ্লাই করে আমি সব কাপড় শোধ করে দেবো। কাকুনের বিয়ের দিন আসর করলো আর একটা দিন আছে আমাদের ঘোড়াতে বসেছে ভাই সেই টাকা তুই কেমন করে শোধ করবি না? আমার কিছু না বলি কিছুক্ষণ আগে গল্প এসেছিল, সেই রিপোর্টটা দিয়ে গেছে, তুই দেখলি সব দেখি কাকু এক মাসে অন্তঃসত্ত্বা না না এ আমি বিশ্বাস করি না। আমাদের বিশ্বাস অবিশ্বাস আছে, ওর রিপোর্টের মূল্য অনেক বেশি, তাই তো গৌতম কাকুরের ওই কলঙ্ক টাকার জন্য আমাদের কাছে 5 লাখ টাকা দাবি করেছে। দাদা 5,000 টাকা আর 10 মিনিটের মধ্যে ওই টাকা দিতে না পারলে ওরা আমাদের পুলিশে দেওয়া হয়। বৌদি আজ আমি বড় অসহায় রাত্রি, কোথায় পাবো আমি 5 লাখ টাকা? আজ আমি বড় অসহায় রাত্রি, বড় অসহায়। আমি তো তোমার পাশে আছি বৌদি, তাহলে তুমি চিন্তা করতে পারো না বৌদি। গৌতমের অভিযোগ যদি সত্যি হয় তাহলে 5 লাখ টাকা আমি ব্যবস্থা করবো বৌদি। এখন কি শুধু একার মনে নাকি যে সব দায়িত্ব শুধু ওকে একাই বহন করতে হবে? যা বলো না তা জানি মাথা গরম করো না। আমি সব কিছু ঠিকই বুঝেছি। তুমি বোকা হওয়ার মতো কিছু বোঝো না বলে এরা সবাই মিলে তোমার মাথায় কাঁঠাল ভেঙে খেতে চাইছে। আমি একদম ভালো করে বুঝতে পারছি এরা সবাই মিলে একটা মিথ্যে বাহানা করে তোমার কাছ থেকে কিছু টাকা বলিয়ে নিয়ে ফোন দিয়ে পেয়েছে। আমি তোমাকে স্পষ্ট কথা বলে দিলাম, এদের কথাই আর আমি তোমাকে একটা টানা করিও খরচ করতে দেব না। এ তুই কি বলছিস রে মা? এরা দিলে সংসারের জন্য একটু টাকা খরচ করেই থাকে, আর সেটাকে দোষ হিসাবে মেনে নিস না। নয় ছয় বলে এরা দিলে মানে কষ্ট দিস না রে মা। না এটা তুই একদম ঠিক করে নিস। আমি হলাম বাঁকা বাকলি, আমি বাঁকা হয়ে চলি কিন্তু সোজা কথা বলি রে মা। আমার মেয়ে হয়েছে কিনা বাঁকা পথে চলতে শুরু করলি মা? না না, এ তো ভালো কথা নয়। আরে ওকে তুই ভালো করে বোঝানোর সংসার আজ আমাদের সংসারের মহাবিপদ। আমরা সবাই মিলে একসঙ্গে মোকাবিলা না করলে এই সোনার সংসার আমাদের সংসার হয়ে যাবে সংসার। আমি বেঁচে থাকতে এই সংসারটাকে আমি কিছুতেই ছাড়খাড় হতে দেবো না বৌদি, কিছুতেই ছাড়খাড় হতে দেবো না। আমার সমস্ত দিয়ে আমি এই সংসারটাকে গড়ে তুলবো বৌদি, এই গড়ে তুলবো এই সংসারটাকে স্বর্গ করে তুলতে গিয়ে তুমি তো আর আমাদের জীবনটাকে নরকে পরিণত করতে পারো না। তাই আমি তোমাকে একটা কথাই বলছি, ওই 5 লাখ টাকা তুমি কিন্তু ওদের দেবে না। আর পাঁচ দেবে, পাঁচ কেন? বাবাজির ইচ্ছা হলে 10 লাখ টাকা দেবে। আরে ব্যাপারে তুই যদি বাগড়া দিয়েছিস, সেই সাথে আমি সব শেষ করে দেবো। এত তুই অস্থির হচ্ছিস কেন? দেখ না, নীলাদ্রি কি করে?
কিন্তু সেদিন কি তুমি সত্যি আমাকে সত্তা ছিলে না মিথ্যে করে? মিথ্যে নয় বাবাজি, ও আসলে বলতে চেয়েছে ও অন্য কারোর বাচ্চা পেটে দিয়ে বিয়ে করতে আসেনি বাবাজি। আমি তো তোমারই বাচ্চা পেটে ধরে নিয়ে বিয়ে করতে কার বাচ্চা পেটে ধরে বসে আছো? সেদিন বোঝা যাবে। আমি শুধু অপেক্ষা করেছি ওই পেটে ওই বাচ্চাটা কবে জন্মাবে, তখন ওই বাচ্চাটাকে ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে বাচ্চাটা কার। কি বললে তুমি? কেউ না জানে ভালো করে জানে তোমার এই বাচ্চা পেটের বাচ্চাটা আমার নয়। তাই তোমাকে আমি বলে দিচ্ছি, ওই কলঙ্ক ঢাকার জন্য তুমি আমাকে মিথ্যে কথা বলছো। তাই তোমার বাবাকে বলে দাও, এই 5 লাখ টাকা তুমি যেদিন দেবে সেই দিন তুমি আমার কাছে যাবে। ও বাবা, সর্বনাশ হয়ে গেল, এদিকে শোনা। কি হবে বাবা? ওদের আমাদের চালকে বেচার করে দিয়ে অন্য চাল দিয়ে চলে গেল বাবা, এখন কি হবে? চিন্তা করছিস কেন রে বাবা? বাবা, তোর পেটে তো বাচ্চাই নেই। এই মহল্লা